আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের উদয়ন শিক্ষালয় কর্তৃক পরিচালিত এবং ওয়েবসাইট কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর যে একটি আমরা অনলাইন স্টাডি প্রোগ্রাম চালু করেছি, সেটি আজকে আমি নিব বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায় কোষ বিভাজন। এই অধ্যায়টি পড়ার আগে তোমাদের দ্বিতীয় অধ্যায়টা একটু ভালোভাবে পড়তে হবে। অর্থাৎ কোষ নিয়ে যে অধ্যায়টা দ্বিতীয় অধ্যায়, সেখানে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের কোন কোষে কি কি এলিমেন্ট বিদ্যমান এই জিনিসটা দেখবা। আমরা জানি আমাদের কোষে বা উদ্ভিদের কোষে, আমরা তো প্রাণী কোষ বলো উদ্ভিদ কোষ বলো, দুইটাতে একটা জিনিস মিল আছে, সেটা হচ্ছে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। আর এবং এর মধ্যে আরো অনেক কিছুই আছে, মাইটোকন্ড্রিয়া আছে, ক্রোমোজোম আছে, নিউক্লিয়াসের ভিতর অনেক এলিমেন্ট আছে। সেটা তোমরা এই দুইটা চিত্র আমি এখানে দিয়ে দিচ্ছি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কি কি থাকে, কোনটার কি কাজ, এটা দ্বিতীয় অধ্যায় থেকে একটু দেখে নিবা। মাইটোকন্ড্রিয়ার কাজ কি, কোষ প্রাচীরের কাজ কি, আবার উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য, যেমন উদ্ভিদ কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে বাইরে, প্রাণী কোষের মধ্যে সেটা থাকে না। উদ্ভিদ কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, প্রাণী কোষের মধ্যে সেটা থাকে না। উদ্ভিদ কোষের মধ্যে কোষ গহ্বর থাকে, যেটা প্রাণী কোষের মধ্যে থাকে না, যদি থাকে তাহলে সেটা ছোট। তাহলে এই বিষয়গুলো দেখবা, অর্থাৎ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষগুলো দেখতে কেমন সেটা। এখন কথা হচ্ছে কোষ কি। একটা বিষয় লক্ষ্য করো তোমরা, পৃথিবীতে যত উদ্ভিদ আছে বা প্রাণী আছে সবগুলাই কিন্তু কোষ দিয়ে, অর্থাৎ অসংখ্য কোষ দিয়ে গঠিত। কিছু কিছু প্রাণী আছে এক কোষী, একটা মাত্র কোষ দিয়ে, আর কিছু কিছু প্রাণী আছে বহুকোষী। বহুকোষী বলো বা এক কোষী বলো, সবগুলাই কিন্তু, আমরা যদি বহুকোষী প্রাণীর ক্ষেত্রে বলি, আমরাও কিন্তু বহুকোষী প্রাণী। বট গাছ, গাছ, মাছ, গরু, ছাগল সবগুলাই কিন্তু একটা মাত্র কোষ দিয়ে আমাদের জীবনটা শুরু। এবং স্ত্রী মিলনের ফলে যে একটা কোষ, প্রথম নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট কোষ তৈরি হয়, ওই একটা কোষ থেকে আমাদের জীবনটা শুরু। সেগুলো আমরা মায়ের গর্ভে আস্তে 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 পরিণত হই। এরপর 10 মাস 10 দিন বা একটু আগে পরে আমরা পৃথিবীতে আসি, তখন আমাদের পূর্ণ একটা বডি হয়। এখন এই যে কোষ একটা থেকে দুইটা হওয়া, দুইটা থেকে চারটা হওয়া, চারটা থেকে আটটা, এভাবে বাড়তে থাকা, এই যে এগুলা কিভাবে হয়, সেগুলো হয় এই কোষ একটা এটা ভেঙে দুইটা হয়ে যায়। অর্থাৎ একটা কোষ আছে, এগুলা নিউক্লিয়াস সাইটোপ্লাজম গুলো আলাদা হয়ে যায়, এবং আরো যে উপাদানগুলো আছে সেগুলা আলাদা হয়ে দুইটা হয়। যে কোষটা থেকে নতুন দুইটা কোষ তৈরি হয়, ওই পুরাতন কোষটাকে বলা হয় মা কোষ বা মাতৃকোষ বা মাদার সেল। আর যে দুইটা কোষ নতুন সৃষ্টি হয় ওগুলাকে বলা হয় অপত্য কোষ বা ডটার সেল, অর্থাৎ নতুন কোষগুলা। আবার ওই নতুন কোষগুলা থেকে দুইটা থেকে যখন চারটা হচ্ছে, চারটা থেকে আটটা হচ্ছে, আটটা থেকে 16টা, 1 কোটি থেকে 2 কোটি, লক্ষ থেকে 2 লক্ষ, এরকম ভেঙ্গে ভেঙ্গে যখন হচ্ছে এরকম, তখন যেগুলা থেকে হচ্ছে এগুলো আবার মাতৃকোষ হয়ে যায়। আবার নতুন কোষগুলাকে অপত্য কোষ বা ডটার সেল বলা হয়। তোমরা একটা জিনিস যদি লক্ষ্য করো, সাপোজ এটা মনে করো একটা কোষ। আমি প্রথমেই বলছি তোমরা কোষের মধ্যে কি কি এলিমেন্ট আছে সেগুলা মাস্ট দেখে নিবা। অর্থাৎ উদ্ভিদ কোষ বলো, প্রাণী কোষ বলো, কোন কোষে কি কি জিনিস থাকে এটা অবশ্যই দেখে নিবা। এরপর হচ্ছে কোষ বিভাজন হওয়ার জিনিসটা, এই অধ্যায়ের নাম কি? কোষ বিভাজন। বললাম না কোষ একটা থেকে দুইটা হয়, দুইটা থেকে চারটা হয়, এরকম হয় আমাদের দৈহিক বৃদ্ধিটা ঘটতেছে। আমরা ছোটবেলায় ছিলাম এতটুকু, আমরা আজকে এতটুকু হয়ে গেলাম। আমরা কোথাও যখন কেটে যাই, এরপরে কিছুদিন পরে এখানে একটা জমাট বেঁধে ফেলে, একটা গাছ, এতটুকু গাছ, এটা শাখা প্রশাখা গুলা বৃহৎ হচ্ছে কিভাবে? ওর ভিতরে থাকা কোষগুলা বাড়তেছে। এরকম প্রতিদিনই অসংখ্য কোষ মারা যাচ্ছে, আবার অসংখ্য কোষ আমাদের শরীরে তৈরি হচ্ছে। এখন কোষ বিভাজন হওয়া, তাদের কোষটা আছে তো, এবার একটা ভেঙ্গে দুইটা হয়ে যাওয়া, দুইটা ভেঙ্গে চারটা হওয়া, এটা প্রসেসটা কিরকম? ফার্স্টে আমি একটা বিষয় বলি তোমাদের। এটা একটা কোষ, কোষটার মধ্যে অনেক এলিমেন্ট থাকে, তার মধ্যে দুইটাকে আমি আলাদা করতেছি। একটা হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াস যেটার উপরে বেশি থাকে সেটা হচ্ছে মনে করো কি সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমের উপরে কে বেশি থাকে? মনে করো নিউক্লিয়াস, সাইটোপ্লাজম। ওকে, এটার মধ্যে মেন যে থিমটা এটা হচ্ছে কি এই নিউক্লিয়াস মনে করো। তাহলে এখানে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এই দুইটা উপাদানকে আমরা প্রধান ধরি। এখানে আরো অনেক কিছু মাইটোকন্ড্রিয়া আছে, ক্লোরোপ্লাস্ট থাকে, আরো অনেক কিছুই থাকে। তবে আমরা আপাতত যদি এই দুইটা জিনিসকে ধরি, তাহলে একটা জিনিস দেখো বললাম, যেমন আমাদের আমাদের মানব দেহটাও যদি হিসাব করি, আমাদের এই ফুল বডিতে অসংখ্য লক্ষ লক্ষ কোষ আছে। এই লক্ষ লক্ষ কোষ যখন অনেকগুলা কোষ মিলে একই ধরনের কাজ করে, তখন এগুলাকে আমরা টিস্যু বা কোষকলা বলি।
যখন অনেকগুলো টিস্যু মিলে একই ধরনের কাজ করে তখন এগুলোকে আমরা পেশি, অনেকগুলো পেশি বা এই ধরনের যখন একসাথে অঙ্গ হয়, অনেকগুলো অঙ্গ মিলে আমাদের এই যে হাত পা মুখ এগুলো মিলে আমাদের বডিটা হয়, ফুল এই দেহটা। তাহলে এই দেহটাকে বাংলে আমরা অঙ্গ পাচ্ছি, পেশি পাচ্ছি, কোষ কলা পাচ্ছি, ফাইনালি লাস্ট যে পয়েন্টটা পাচ্ছি সেটা হচ্ছে কি কোষ, যেগুলো খালি চোখে দেখা যাবে না, অসংখ্য এগুলো অনেক ক্ষুদ্র, এই সামান্য হাতে আছে অনেকগুলা কোষ, এইগুলা সবগুলা মিলে এক ধরনের কাজ করে, চোখের গুলো এক ধরনের কাজ করে, মস্তিষ্কের গুলো এক ধরনের কাজ করে, নিউরন এক ধরনের কাজ করে। তাহলে এই ধরনের একই ধরনের কাজ যখন অনেকগুলো কোষ মিলে করে তখন এগুলাকে আমরা কোষ কলা বা টিস্যু বলি। আচ্ছা, এটা একটা গেল। এখন কথা হচ্ছে এই যে বলছি ছোট্ট একটা বডি, ছোট্ট একটা গাছ, এই বট গাছ বলো, এগুলো একটা মাত্র জাইগোট কোষ থেকে আজকে এত বিশাল একটা দেহ হয়েছে। এটা তাইলে কিভাবে হয়েছে? এগুলো হচ্ছে কোষগুলা বাড়তে 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 কোষগুলা বিভাজিত হইতে 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 এত বড় হয়েছে। এই কোষগুলা যখন লিমিটের ভিতর, অর্থাৎ একটা কোষ দুইটা দুইটা চারটা একটা নিয়ম মেনে যখন বিভাজিত হয় তখন একটা দেহ, একটা উদ্ভিদ দেহ বা একটা জীব দেহ ঠিক থাকে। যখন এটা অনিয়ন্ত্রিত ভাবে হইতে থাকে তখন আমাদের টিউমার অথবা ক্যান্সার এই প্রবলেম গুলো হয়ে থাকে। গেল একটা টপিক। এবার আসো এই কোষ বিভাজন গুলা, এই যে বিভক্ত হওয়া, এগুলা কয় ধরনের? জীব জগতে আসলে তিন ধরনের আছে। একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস কোষ বিভাজন, এই তিনটা। অ্যামাইটোসিসটা হচ্ছে কি? অ্যামাইটোসিসটা হচ্ছে এটা নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে হয়ে থাকে, ব্যাকটেরিয়া, অ্যামিবা এদের ক্ষেত্রে, এই কারণে এটা নিয়ে তেমন একটা আলোচনা নাই। এটাকে সরাসরি বিভাজন বলা হয়, অর্থাৎ একটা কোষ আছে, এটা বিভাজন হওয়ার ইচ্ছা হয়েছে, বিভাজিত হয়ে গেছে সরাসরি, প্রত্যক্ষ, অর্থাৎ হইতে চাইছে হয়ে গেছে, ব্যাস, এটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। এরপরে যে দুইটা কোষ বিভাজন সম্বন্ধে আমাদের বলা আছে বইয়ে, মাইটোসিস কোষ বিভাজন এবং মিওসিস কোষ বিভাজন, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আগে কোষ বিভাজন জিনিসটা হয় কিভাবে এটা একটু বলি। এটা একটা কোষ আছে, তো কোষটা হঠাৎ করে ওর কাছে কিছু নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, ওর কাছে কিছু নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম গিয়ে আরো দুইটা নতুন অপত্য কোষ সৃষ্টি হয়, ঠিক আছে? এর কাছে কিছু সাইটোপ্লাজম, এই নিউক্লিয়াস, এর কাছে কিছু সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এবং আরো যে উপাদানগুলো আছে সবগুলা মিলাই, ঠিক আছে? এগুলা গেল। তাহলে এই কোষটাকে বলবো আমরা মাতৃকোষ, আর এই দুইটা নতুন কোষকে বলবো আমরা কি? অপত্য কোষ। তাহলে এই যে কোষ বিভাজন এটা আমাদের দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন আর একটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। আমাদের যে বডির বৃদ্ধি হচ্ছে, আমরা ছোটবেলায় ছিলাম এতটুকু, আজকে এতটুকু, এবং বয়স বাড়ার সাথে তো আরো হবো। একটা গাছ এতটুকু বিশাল দেহের হয়ে গেছে, এরকম বট গাছগুলা, আম গাছগুলা, জাম গাছগুলা, গরু, ছাগল, দৈহিক যে বৃদ্ধি হচ্ছে এই দেহে দেহে আমি যদি এখানে কেটে যাই কিছুদিন পরে এই জায়গাটা ফিল আপ হয়ে যাচ্ছে, 1 বছর পর হোক, 5 মাস পর হোক, কেটে যাওয়া অংশটা এখান থেকে যদি মাংস চলে যায় অনেক দিন পরে এখানে কিন্তু কোষ বিভাজিত হইতে 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 জায়গাটা ফিল আপ হয়ে যায়। গাছ কেটে ফেলতেছি, এগুলা কিন্তু আবার শাখা প্রশাখা গুলা, পাতাগুলা, কাণ্ডগুলা আবার বাড়তেছে। এই জিনিসটা হয় মাইটোসিস কোষ বিভাজনের কারণে, অর্থাৎ দেহের মধ্যে যে কোষ বিভাজন, দৈহিক যে বৃদ্ধি, এটা হয় মাইটোসিস কোষ বিভাজনের কারণে। অর্থাৎ এই মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে দেহ কোষে। কোথায় ঘটে? দেহ কোষে। আর আমাদের যে জনন কোষে যেটা ঘটে সেটা হচ্ছে এই মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজন ঘটে কিসে? জনন কোষে। জনন কোষে। আর এটা ঘটে দেহ কোষে, এটা ঘটে জনন কোষে। গেল। এবার মাইটোসিস কোষ বিভাজনটা, এই যে বললাম এটা কোষ, এই কোষটা বিভাজিত হওয়ার জন্য দুইটা পর্যায়, অর্থাৎ নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কিছু ওর সাথে চলে গেছে এবং ওর আরো যা উপাদান আছে সেগুলোকে নিয়ে একটা কোষ, এগুলাকে নিয়ে একটা কোষ, একই কোষ থেকে সেম উপাদান নিয়ে আর একটা নতুন কোষে চলে গেছে। এটা হয়, এটা হওয়ার জন্য ফার্স্টে কোষ বিভাজন গুলো হওয়ার জন্য ও নিউক্লিয়াস যে বিভাজন হচ্ছে, এই যে নিউক্লিয়াসটা অর্ধেক হয়ে ওর কাছে চলে যাচ্ছে, এই নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। আর এখানে সাইটোপ্লাজম গুলো অর্ধেক হয়ে, অর্থাৎ বিভাজিত হয়ে চলে যাচ্ছে, ওর কাছে কিছু ওর কাছে কিছু, এগুলা হয় সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে, নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। এখন এই যে সাইটোকাইনেসিস বা ক্যারিওকাইনেসিস হওয়ার আগে, কোষ বিভাজন হওয়ার আগে কিছু প্রস্তুতিমূলক কাজ করে কোষে, সেগুলোকে বলা হয় ইন্টারফেস। কি বলে? ইন্টারফেস। এবার আসো, এই ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াস বিভাজন হওয়ার জন্য 5টা ধাপ মেনটেন করে। ধাপ মানে আমি বলি, মনে করো এটা একটা কোষ, ও বিভাজিত হবে, ও কিন্তু আর অ্যামাইটোসিসের মতো বিভাজন হইতে ইচ্ছা করছে দাম করে হবে না। ও কিছু স্টেপ স্টেপ আস্তে আস্তে রেডি হবে, অর্থাৎ রেডি হয়ে তারপর আস্তে আস্তে ক্রোমোজোম গুলা আলাদা আলাদা হয়ে যাবে, তারপর মাঝখানে চলে আসবে, দুই দিকে স্পিন্ডল তন্তু সৃষ্টি হবে, এরপর এগুলা ক্রোমোজোম গুলা মাঝখানে বা বিষুবীয় অঞ্চলে চলে আসে, এরপর কি ক্রোমোজোম কিছু ওর কাছে কিছু ওর কাছে যায়, ফাইনালি ধাম করে এটা কি হয়? ভেঙে যায়। তাহলে হুট করে হয় না। অ্যামাইটোসিস যেরকম হয়ে যাব, এরকম মাইটোসিস না। মাইটোসিস জাস্ট একটু দেখি, একটু বসি, আসছি, খাই দাই, আস্তে করে, ঠিক আছে? তাহলে মাইটোসিসে কিছু ধাপ মেনটেন করে, এই ধাপগুলো হচ্ছে 5টা।
অর্থাৎ প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। 5টা ধাপ সে মেনটেন করে। কথাটা হচ্ছে কি ধাপটা আমরা কিভাবে চিনবো? তোমাদের বইয়ে কিন্তু প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা কিছু বিষয় এখানে দেওয়া আছে কিভাবে মুখস্থ করবা, কিন্তু তুমি চিত্র দেখে কিভাবে প্রোফেজ বা প্রোমেটাফেজ বা মেটাফেজ বা অ্যানাফেজ, টেলোফেজ চিনে যাবা চিত্র দেখেই, এটা আমি তোমাকে একটু বুঝাই ফেলি। উদ্দীপক যদি দেখো একটা ধাপ দেওয়া থাকে, যদি বলে এটা কোন ধাপ, কোষ বিভাজনের কোন ধাপে ঘটে, কোষ বিভাজন মাইটোসিস কোষ বিভাজনের এটা কোন ধাপ, তাহলে এটা তুমি দেখে যাতে বলে ফেলতে পারো, এই কারণে আমি তোমাদেরকে জাস্ট একটু সংক্ষেপে বিষয়টা বুঝাই দিই, ঠিক আছে? মাইটোসিস কোষ বিভাজনে বললাম কয়টা ধাপ, পর্যায় হচ্ছে দুইটা, মনে করো ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। প্রথমে নিউক্লিয়াস গুলো আলাদা হচ্ছে, সাইটোপ্লাজম গুলো আলাদা হচ্ছে। এর আগে ক্যারিওকাইনেসিসে অর্থাৎ নিউক্লিয়াসের যে 5টা ধাপ, মাইটোসিস কোষ বিভাজনের যে 5টা ধাপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কোষটা আমরা দৌড় প্রতিযোগিতা দেওয়ার আগে আস্তে করে যাই এখানে, তারপর রেডি হই, তারপর মানে পায়ের সাথে হাতটা একটু করে আমরা ডাউন হই, এরপরে গিয়ে বাঁশি দিলে তারপর 3, 2, 1 এরপর দৌড় দিই। তাহলে অনেকগুলো ধাপ মেনটেন করি না? সেম কোষটা ফার্স্টে আছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ঠিক আছে? অর্থাৎ আস্তে আস্তে যে ধাপগুলো মেনটেন করে বিভক্ত হয়, এই ধাপগুলো দেখে তুমি কিভাবে চিনবা। অনেক লম্বা কাহিনী এখানে, তুমি যদি বইয়ে দেখো, কিন্তু দেখার সাথে সাথে চিনে ফেলার জন্য আমি কয়েকটা হিন্টস দিই তোমাদের। মনে করো এটা একটা কোষ, প্রোফেজ পর্যায়ে সাধারণত নরমাল অবস্থায় থাকে, অর্থাৎ ও জাস্ট প্রাক প্রস্তুতি নিচ্ছে মাত্র, ঠিক আছে? ফেজ, ফেজ শব্দের অর্থ হচ্ছে কি অবস্থা বা পর্যায়, ঠিক আছে? প্রোফেজ মানে আস্তে আস্তে প্রাক প্রস্তুতি নিচ্ছে ও। তাহলে আবার দেখো প্রাক পর্যায়, প্রাক প্রস্তুতি পর্যায় মানে নিবে, জাস্ট নরমাল অবস্থা। এটা একটা কোষ, এটার উপর সাইটোপ্লাজম আছে, বেশি আছে, এখানে নিউক্লিয়াস আছে, এখানে ক্রোমোজোম এগুলো আছে নরমাল অবস্থায়, ঠিক আছে? এটা হচ্ছে প্রোফেজ। প্রোফেজ থেকে আস্তে আস্তে যখন এটা প্রোমেটাফেজ পর্যায়ের ক্ষেত্রে কোষটা আস্তে আস্তে রেডি হয় এভাবে, ঠিক আছে? তখন এখানে এই যে এগুলা স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় দুই প্রান্তে, ঠিক আছে? এখানে মনে করে ক্রোমোজোম গুলা এখানে কিছু, এখানে কিছু, এখানে কিছু এরকম থাকে, ঠিক আছে? আমি কিন্তু কলম দিয়ে বা মার্কার দিয়ে কতটুকু বোঝাইতে পারবো জানি না, পাশে চিত্রটা আমি দেখাই দিচ্ছি, কিন্তু জিনিসটা মনে রাখবে, এটাতে ফার্স্টে নরমাল অবস্থায় থাকে, আর এখানে আস্তে আস্তে স্পিন্ডল তন্তুর দুই পাশে স্পিন্ডল তন্তুর সৃষ্টি হয়, ঠিক আছে? এরপরে মেটাফেজের ক্ষেত্রে কি হয়? এই যে বললাম, এটা মনে করো কোষ, কোষের ক্ষেত্রে আস্তে আস্তে এদিকে স্পিন্ডল যন্ত্রগুলো আছে, মনে করো তন্তুগুলো সৃষ্টি হয়েছে। এরপর যে ক্রোমোজোম গুলা, এখানে নিউক্লিয়াসটা আস্তে আস্তে হয়ে ক্রোমোজোম গুলা ঠিক মাঝখানে চলে আসে। এখানে কিন্তু মাঝখানে ছিল না, এগুলা চারিদিক দিয়ে আস্তে আস্তে এরকম বেশি ছিল, ঠিক আছে? আর এই ক্রোমোজোম গুলা কোথায় আস্তে আস্তে এই তো এখানে চলে আসে, ঠিক মাঝখান দিয়ে চলে আসে। এরপর অ্যানাফেজে অর্থাৎ 4 নাম্বার ধাপে কি হয়? 4 নাম্বার ধাপে ওর কাছে ওই ক্রোমোজোম গুলা, এই যে ক্রোমোজোম এগুলা এগুলা ভাগ হয়ে যায়, অর্থাৎ এই ক্রোমোজোমটা কি হয়ে যায়? ভেঙে যায়। ভি, এল, জে এই ধরনের কিছু আকার, অর্থাৎ ইংরেজি হরফ ভি, এল, জে এগুলার মতো আকার ধারণ করে ফেলে এগুলা, অর্থাৎ এই ক্রোমোজোম গুলা ভেঙে ওই অর্ধেক অর্ধেক হয়ে যায়। তখন কিছু এদিকে চলে যায় আর কিছু এদিকে চলে যায়, অর্থাৎ দুইটা অংশ আস্তে আস্তে সৃষ্টি হয়ে বাংলার জন্য রেডি হচ্ছে। এটা ফাইনালি টেলোফেজে গিয়ে সেগুলা এদিকে একটা নতুন নতুন, অর্থাৎ ওর থেকে কিছু উপাদান নিয়ে এদিকে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম চলে যায়, এদিকে কিছু চলে যায়, ফাইনালি কোষটা আস্তে করে ভেঙে এই, ঠিক আছে, নতুন দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়। কথা বুঝছো? তাহলে মনে রাখার জন্য, সিম্পলি মনে রাখার জন্য, প্রোফেজের ক্ষেত্রে নরমাল অবস্থায় থাকে, প্রোমেটাফেজের ক্ষেত্রে ক্রোমোজোম গুলা চারিদিকে থাকে, বাট মেটাফেজের ক্ষেত্রে সবগুলো মাঝখানে বিষুবীয় অঞ্চলে চলে আসে। ফাইনালি অ্যানাফেজের ক্ষেত্রে ক্রোমোজোম গুলা ভেঙে ওর কাছে কিছু চলে যায়, ফাইনালি টেলোফেজে সেখান থেকে সৃষ্টি হয়ে যায় নতুন দুইটা অপত্য কোষ। এটা গেল আমাদের কিসের ক্ষেত্রে? মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে 5টা ধাপ। তারপরেও তোমরা বইয়ে প্রত্যেকটা ধাপের আরো বিস্তারিত ব্যাখ্যা আছে, সেগুলো দেখে নিবা। ফাইনালি মিওসিস কোষ বিভাজন, এটা আমাদের জনন কোষে ঘটে। মিওসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে দেখা যায়, যেমন আমাদের যে ক্রোমোজোম সংখ্যা, আমাদের থাকে কয়টি? 46টি ক্রোমোজোম সংখ্যা, ঠিক আছে? যার মধ্যে 44টা হচ্ছে অটোজোম আর 2টা হচ্ছে সেক্স ক্রোমোজোম, যেটা দিয়ে লিঙ্গ নির্ধারণ করা হয়, অর্থাৎ সন্তানটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে। এক্স ওয়াই ক্রোমোজোম মানে হচ্ছে ছেলে, আর এক্স ক্রোমোজোম মানে হচ্ছে কি মেয়ে। আমাদের অর্থাৎ মায়ের এক্স ক্রোমোজোমের সাথে বাবার যদি এক্স ক্রোমোজোমটা মিলিত হয়, তখন এক্স এক্স এ এক্স এক্স হয়, অর্থাৎ সন্তান যেটা হবে সেটা হবে দেখি মেয়ে। আবার বাবার এক্স ক্রোমোজোমের সাথে যদি মায়ের এক্স ক্রোমোজোমটা মিলিত হয়, তখন আবার এক্স এক্স ক্রোমোজোম হবে, অর্থাৎ সন্তানটা হবে কি মেয়ে। বাবার ওয়াই ক্রোমোজোমের সাথে মায়ের এক্স ক্রোমোজোম মিলিত হলে
এক্স ওয়াই ক্রোমোজোম হবে, তখন আমাদের সন্তানটা হবে দেখি ছেলে। আবার বাবার ওয়াই ক্রোমোজোমের সাথে যদি মায়ের এক্স ক্রোমোজোমটা মিলিত হয়, তখন আমাদের যে সন্তান হবে সেটা হবে দেখি ছেলে। ঠিক আছে, তাহলে এই দুইটা ক্রোমোজোম এগুলো হচ্ছে লিঙ্গ নির্ধারণী ক্রোমোজোম, যেটার মাধ্যমে আমরা বুঝি যে কি সন্তানটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে। এই টোটাল প্রসেসটা জনন কোষের যেটা, সেটা হয় মিওসিস কোষ বিভাজনের ফলে। মনে রাখবা, মাইটোসিস কোষ বিভাজনে আমাদের যে ক্রোমোজোম সংখ্যাগুলো যেভাবে থাকে 2n, অর্থাৎ 2n অর্থাৎ এটাকে ডিপ্লয়েড বলে, আর অর্ধেক হয়ে যাওয়া মানে n হ্যাপ্লয়েড বলে। আমাদের মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে প্রথম কোষ থেকে যখন নতুন অপত্য কোষ সৃষ্টি হয়, তখন সেটা সেমই থাকে, ক্রোমোজোম সংখ্যা সেম থাকে। এটাকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। আর মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমাদের ক্রোমোজোম সংখ্যা যদি 2n থাকে, সেটা বিভাজিত হয়ে nn হয়ে যায়। সেখান থেকে আবার নতুন দ্বিতীয়বার যখন বিভাজিত হয়, তখন ক্রোমোজোম সংখ্যা সেম থাকে। অর্থাৎ প্রথমবার যখন বিভাজিত হয়, ক্রোমোজোম সংখ্যাগুলো অর্ধেক হয়ে যায়, হ্রাস পায়। সে কারণে এটাকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। কিন্তু দ্বিতীয়বার যখন বিভাজিত হয়, তখন ক্রোমোজোম সংখ্যা সেম থাকে। অর্থাৎ আমাদের 46টা কোষ ক্রোমোজোম গুলা যদি বিভাজিত হয়, 23টা 23টা হয়ে যাবে। কি কয়টা 23টা। ঠিক আছে, এগুলো কিসের ক্ষেত্রে হবে? মিওসিসের ক্ষেত্রে অর্ধেক হয়ে যাবে। আর মাইটোসিসের ক্ষেত্রে 46টা থেকে নতুন কোষে সেম উপাদানটা চলে যাবে 46টা, কারণ এটা দেহ কোষে ঘটে। তো আমার যে বৈশিষ্ট্য, আমার বডিটার বৈশিষ্ট্য, এগুলো তো সেমই হইতে হবে। বাট জনন কোষের ক্ষেত্রে, মিওসিসের ক্ষেত্রে অর্ধেক হয়ে যায়, কেন সেটা বলি। অর্থাৎ আমাদের যে মনে করো পুং, অর্থাৎ বাবা, অর্থাৎ স্ত্রী বা মা, সেখান থেকে তো আমাদের প্রজন্ম যেটা আমরা যে জীব, সেখানে তো আমাদের ক্রোমোজোম সংখ্যার উপাদানটা 2n। তো অর্থাৎ আমরা তো থাকলে 2n হইতে হবে। তো এখন যদি মনে করো আমাদের বাবার 2n এবং মায়ের 2n থেকে হুবহু অর্ধেক না হয়ে এখান থেকে 2n এবং এখান থেকে 2n উপাদান আসে, তো সে সন্তান যেটা হবে সেটা তো 4n এর হয়ে যাবে। অর্থাৎ নতুন যে কোষটা হবে এটা তো 4n হয়ে যাবে। তখন আবার মনে করো 4n থেকে আরেকটা 4n এর সাথে মিলিত হয়ে সেটা তো 8n হয়ে যাবে। অর্থাৎ প্রজন্মটা তো মানে 2n অন্য একটা প্রজন্মে চলে যাবে, অন্য একটা জীবে চলে যাবে জিনিসটা। ঠিক আছে, তাইলে এই যে বংশগতিকটা, বংশ পরম্পরাটা, বংশের বৈশিষ্ট্যটা ধরে রাখার জন্য আমাদের মিওসিস কোষ বিভাজনটা মানব জীবনে, অর্থাৎ এই প্রাণী জগতের জন্য, জীব জগতের জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ 2nটা অর্ধেক হয়ে nn হয়ে যায়, তখন আমাদের এই যে স্ত্রীর ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণু nn মিলিত হয়ে আবার 2n হচ্ছে। অর্থাৎ আবার জীবের বৈশিষ্ট্যটা সেমই থাকতেছে। কথা বুঝছো? বিষয়টা বুঝছো তোমরা? অর্থাৎ আমাদের 2n পুংয়ের এবং 2n স্ত্রীর, এগুলা যখন হ্রাস পেয়ে অর্ধেক অর্ধেক n এবং n হয়ে যাচ্ছে, তখন এরা যখন শুক্রাণু এবং ডিম্বাণু আবার মিলিত হবে, তখন আবার যে বৈশিষ্ট্য হচ্ছে এটা আবার 2n আসতেছে। যদি মিওসিসের হ্রাস না পাইতো, তখন 2n থেকে আবার 2n হয়ে 4n হয়ে যেত। তখন এটা কি আর আমাদের যে একটা ডিপ্লয়েড, আমাদের ক্রোমোজোম গুলা যে ডিপ্লয়েড অবস্থায় থাকে, এটা থাকবে? নতুন একটা কাহিনী হয়ে যাবে না? সে কারণে এটা হচ্ছে বিষয়টা। তাহলে আসো আমরা যা পড়ছি সেটা একটু রিভিশন দিই। প্রথমে হচ্ছে আমাদের এই ফুল বডিটা অসংখ্য কোষ দিয়ে, জীব দেহের অসংখ্য কোষ একসাথে হয়ে জমাট বেঁধে আমাদের এই বডিটা। ঠিক আছে, কোষ মিলে কোষ টিস্যু মিলে তোমার পেশি মিলে অঙ্গ মিলে বডি। এটা এরকম উদ্ভিদের ক্ষেত্রে, জীব বলো যা বলো সবগুলোর ক্ষেত্রে। এখন এই কোষ বিভাজন কয় ধরনের? জীব জগতে 3 ধরনের: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিসটা নিম্ন শ্রেণীর প্রাণীদের হয়ে থাকে, বাট মাইটোসিস এবং মিওসিসটা উচ্চ শ্রেণীর প্রাণী, মানুষ, উদ্ভিদ, গরু, ছাগল, বটগাছ, গাছ, এদের ক্ষেত্রে তিমি মাছ, অর্থাৎ এই জগতে যা দেখতেছো উন্নত শ্রেণীর প্রাণী, বহুকোষী প্রাণী, এদের ক্ষেত্রে হয়ে থাকে। মাইটোসিস দেহকোষে ঘটে, এটাকে বলা হয় সমীকরণিক। এটাতে ক্রোমোজোম সংখ্যা যা, সেগুলো বিভাজিত হয়ে নতুন কোষেও তাই থাকে বৈশিষ্ট্যটা। বাট মিওসিসে ক্রোমোজোম সংখ্যা যা, সেটা একবার বিভাজিত হয়ে অর্ধেক হয়ে যায়, এরপরের বার সেম থাকে। মাইটোসিস কোষ বিভাজনে 2টা পর্যায়, 5টা ধাপ। পর্যায়গুলো কি? ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। এই 5টা ধাপগুলো কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, ফাইনালি টেলোফেজ এ নতুন অপত্য 2টা কোষ সৃষ্টি হয়। ক্রোমোজোম সংখ্যা যা থাকে তাই থাকে, বাট মিওসিসের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যাগুলো হ্রাস পেয়ে যায়। ঠিক আছে, আর এটা আমাদের জনন কোষে ঘটে থাকে। এই যে আমাদের বংশ পরম্পরা বৃদ্ধি বা বংশ, এটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বংশ পরম্পরা বৈশিষ্ট্য ধরে রাখার জন্য এটা হচ্ছে মিওসিস। ওকে, তাহলে এই বিষয়টা তো গেল। এবার আসো আমরা যদি কয়েকটা সৃজনশীল দেখি। এখানে ক্লাসটা বড় হয়ে যাচ্ছে কারণ আমি শর্টে, অর্থাৎ বেশি প্রশ্ন যেখান থেকে আসে, এখানে তোমরা ফার্স্টে অধ্যায়টা বই থেকে ভালোভাবে দেখে নিবা। আমার এই ক্লাসটা দেখার পর অধ্যায়টা বই থেকে আরেকটু ভালোভাবে দেখে নিবা। এরপর গাইড থেকে, যার যে গাইড আছে
সাপ্লিমেন্ট হোক, টেস্ট পেপার হোক, যার যেটা আছে সেখান থেকে বেশি করে সংক্ষিপ্ত প্রশ্ন ক এবং খ এর প্রস্তুতি নিয়ে নিবা। গ এবং ঘটা আমি বলি, যেমন এখানে একটা সৃজনশীল মডেল আমি মানে বেশিরভাগ আছে এখান থেকে একটু কালেক্ট করছি। দেখো কতে সাইটোকাইনেসিস কাকে বলে? সাইটোকাইনেসিস হচ্ছে অর্থাৎ কোষ বিভাজনের ক্ষেত্রে সাইটোপ্লাজমের যে বিভাজন হওয়া, সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। আর সাইটোকাইনেসিস বলো বা ক্যারিওকাইনেসিস বলো, অর্থাৎ কোষ বিভাজনটা হওয়ার আগে নিউক্লিয়াসের ভিতরে যে একটা প্রস্তুতিমূলক পর্যায় থাকে ওইটাকে বলা হয় ইন্টারফেস। গতে বলছে কি চিত্র এ এবং ডি। চিত্র এ হচ্ছে এটা, ডি এবং এটা বুঝাই লেখো। দেখো মাইটোসিস কোষ বিভাজনের ধাপ 5টা না? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ফাইনালি বিভক্ত হয়ে যাওয়া। এখানের মধ্যে এই চিত্রটা কোন পর্যায়ে হয়ে থাকে? অর্থাৎ এটা হচ্ছে ক্রোমোজোম গুলা দেখো ক্রোমাটিন তন্তুর দুই পাশে চলে যাচ্ছে, দুই মেরুতে দুইটা চলে যাচ্ছে, এগুলা ভি এল জে এর মতো চিহ্ন হয়ে আছে। ক্রোমোজোম গুলা অর্ধেক হয়ে এদিকে কিছু এদিকে কিছু চলে গেছে। তাহলে এটা কোন ধাপ? প্রোফেজের ক্ষেত্রে নরমাল অবস্থায় থাকে, আস্তে আস্তে প্রস্তুতি নেয় আর কি। প্রোফেজ প্রোমেটাফেজের ক্ষেত্রে কি হয়? আস্তে আস্তে স্পিন্ডল তন্ত্র সৃষ্টি হয়, দুই দিকে দুই মেরুর দুই মাথা, উত্তর মেরু দক্ষিণ মেরুতে দুই দিকে আস্তে আস্তে কিছু কিছু উপাদান চলে যাওয়ার উপক্রমে চলে যায়, স্পিন্ডল যন্ত্র এবং স্পিন্ডল তন্ত্র সৃষ্টি হয়। এরপর 3 নাম্বার মেটাফেজ। মেটাফেজের ক্ষেত্রে কি হয়? ক্রোমোজোম গুলা সবগুলা মাঝখানে চলে আসে, বিষুবীয় অঞ্চলে চলে আসে। আর 4 নাম্বার অ্যানাফেজের ক্ষেত্রে ক্রোমোজোম গুলা ভেঙে ওর কাছে কিছু চলে যায়। ফাইনালি টেলোফেজের ক্ষেত্রে কি হয়? টেলোফেজের ক্ষেত্রে কি হয়? আস্তে আস্তে নতুন দুইটা অপত্য কোষ সৃষ্টি হওয়ার ফুল উপক্রমে ফাইনাল ডিভিশনে চলে যায়। এখন এটা হচ্ছে প্রাণী কোষ। কেন এটা বুঝাচ্ছি, প্রাণী কোষে কিন্তু কি নাই? কোষ প্রাচীর নাই, যেটা উদ্ভিদ কোষে আছে। তোমরা বলছি না উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষটা দেখে নিবা কোনটা কোন দেখতে কি রকম। প্রাণী কোষগুলো এরকম গোল আকারে হয়ে থাকে, গোলাকৃতির, আর এটা কোষ প্রাচীর থাকে, এটাতে জাস্ট একটা প্রোডাক্ট থাকে, মেমব্রেন থাকে এটাতে। এরপর চিত্র বি এবং সি। চিত্র বি হচ্ছে কোনটা? এটা, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা যা ডিপ্লয়েড অবস্থায় আছে, বিভাজিত হয়েও নতুন অপত্য কোষে ডিপ্লয়েড অবস্থায় আছে। আর এটা হ্যাপ্লয়েড হয়ে গেছে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইছে। আর হ্রাসমূলক বিভাজন বলা হয় কাকে? মিউসিসকে। আর সমীকরণিক বিভাজন কাকে বলা হয়? মাইটোসিসকে। এটা ঘটে দেহ কোষে, এটা ঘটে জনন কোষে। ঠিক আছে, এটা বংশগতির জিনগত বৈশিষ্ট্যগুলো ধরে রাখে। অর্থাৎ অর্ধেক হয়ে নতুন চারটা, দুই ধাপে মনে করো ও নতুন চারটা অপত্য কোষ সৃষ্টি হয়েছে, সেখান থেকে আবার নতুন কোষ সৃষ্টি হয়ে এন মিলে আবার 2n হচ্ছে। এই যেটা বললাম জনন কোষে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট উৎপন্ন হচ্ছে। সেই একটা কোষ থেকে এবার আমরা লক্ষ লক্ষ কোষ হচ্ছে, ফুল একটা বডি হচ্ছে। ঠিক আছে, এগুলো আসতেছে কোনটা? এগুলো হচ্ছে জিনগত বৈশিষ্ট্য মা বাবা থেকে বা পূর্বপুরুষ থেকে বৈশিষ্ট্যগুলো নিয়ে আসার পিছনে এই যে মেয়োসিস কোষ বিভাজনটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর দেহের যে বৃদ্ধি সেটা মাইটোসিস কোষ বিভাজন ভূমিকা রাখে। এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের কাহিনী, এটা হচ্ছে মিয়োসিস। তোমরা তাহলে পুরো অধ্যায়টা একটু বই এবং গাইড থেকে ভালোভাবে পড়ে নিবা, ক্লাসটা দরকার হলে 2-1 বার দেখে নিবা। ঠিক আছে, 25 মিনিটের ক্লাস খুব দ্রুত নিতে হয়েছে। ইনশাল্লাহ আমরা যখন এগুলো আবার ভবিষ্যতে সৃজনশীল প্র্যাকটিস করব, এখন তো বেসিক ক্লাস, জাস্ট কয়েকটা থিম দেখাই দিলাম। ভবিষ্যতে যখন এগুলোর উপর আরো বিস্তারিত ক্লাস নিব তখন আরো ভালোভাবে বুঝবা। তোমরা এই ক্লাসটা করার আগে একটু করে দ্বিতীয় অধ্যায় থেকে কোষের কোথায় কি কি জিনিস থাকে, এগুলো কি কি কাজ, কোষ প্রাচীরের কাজ কি, ক্রোমোজোমের কাজ কি, নিউক্লিয়াসের কাজ কি, মাইটোকন্ড্রিয়ার কাজ কি, ক্লোরোপ্লাস্টের কাজ কি। যেমন প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না, উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে। এই ক্লোরোপ্লাস্টের কারণে, ক্লোরোফিলের কারণে উদ্ভিদদের কালার সবুজ হয়, আর প্রাণীর কালার আমাদের ক্লোরোফিল থাকে না। ঠিক আছে, এটাতে ক্লোরোফিল থাকে কারণ এইরকম কিছু কিছু জিনিস যেটা এখানে থাকে এখানে থাকে না, যেটার কোনটার কি কাজ এগুলো একটু দেখে নিও। ঠিক আছে, আর যতটুকুই বেশি বেশি সৃজনশীল প্র্যাকটিস করবা ক্লাসটা আরো ইজি হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।